ভার্ব কাকে বলে? কত প্রকার? কি কি? ভার্ব হলো এমন একটি শব্দ যা দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা, খাওয়া, পড়া, নেওয়া, দেওয়া এগুলো বোঝায়। অর্থাৎ অ্যাক্টিভিটিস, কাজ। ভার্ব একটা সেন্টেন্স এর এসেনশিয়াল পার্ট। I mean, you can say that the hearts of sentences. Without verb, you won't be able to make any kinds of English sentence. Verb ছাড়া আপনি ইংলিশে কোনো ধরনের সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারবেন না। Verb is the most important part of English language. So try to understand here. ভালোভাবে বোঝার চেষ্টা করুন, ভালোভাবে বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন। এই যে ভার্ব, এই ভার্বের যে ক্লাসিফিকেশন গুলো আছে, এগুলো খুবই ভালোভাবে জানতে হবে। কারণ বিভিন্ন সেন্সে ভার্ব গুলো ব্যবহার হয়। যেমন ভার্ব প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট এর মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া, মানে একটা কমপ্লিট সেন্টেন্স। আর নন ফাইনাইট হচ্ছে অসমাপিকা ক্রিয়া, ইনকমপ্লিট সেন্টেন্স। ফাইনাইট ভার্ব কি? যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য সম্পূর্ণ বা শেষ হয় এবং সাবজেক্ট এর পার্সন ও নাম্বার ভার্বের টেন্স অনুসারে যাদের রূপের পরিবর্তন ঘটে তাদেরকে ফাইনাইট ভার্ব বলে। হি সিংস আ সং অর হি নোজ ইট। এই ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, আমি এগুলো সবই বুঝাই দিচ্ছি। আগে এখান থেকে একটু দেখেন, তারপর আমি আলাদা করে সব বুঝিয়ে দিচ্ছি। আগে এখানে একটু দেখেন, মনোযোগ দেন, আমি পরে বোঝাচ্ছি সবকিছু। এই ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে অক্সিলারি। প্রিন্সিপাল ভার্ব অন্য ভার্বের সাহায্য ছাড়া স্বাধীনভাবে বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে। কোনো বাক্যে যদি একটি ভার্ব থাকে তাহলে সেটি প্রিন্সিপাল ভার্ব। যেমন আই অ্যাম ইন ক্লাস 12। এই অ্যাম শব্দটাকে আমরা অনেকেই মনে করি অ্যাম ইজ আর অক্সিলারি, বাট না, এই অ্যাম শব্দটা একটা প্রিন্সিপাল ভার্ব। কোনো বাক্যে এস বা ইএস যুক্ত একমাত্র ভার্বকেও প্রিন্সিপাল ভার্ব বলা হয়। যেমন সালাম গোস টু মার্কেট, এই গোস শব্দটা প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব মানে অন্য ভার্বের সাহায্য ছাড়া যারা বাক্য গঠন করতে পারে। প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা ট্রানজিটিভ, একটা ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ হচ্ছে যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে সহজ কথায়, আর যার অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। এই সবই আমি বুঝাই দিচ্ছি, আগে একটু দেখেন। এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব। যেসব ভার্ব নিজে কোনো অর্থ প্রকাশ করে না, বরং টেন্স, ভয়েস বা মুড অনুসারে বিভিন্ন প্রকার সেন্টেন্স গঠনে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে, তাদেরকে অক্সিলারি ভার্ব বলে। যেমন আই এম রিডিং আ নোবেল, দ্য স্টুডেন্ট আর মেকিং আ নয়েজ। এই রিডিং বা মেকিং এখানে প্রিন্সিপাল ভার্ব, এইটাকে সাহায্য করছে ওয়ার বা এম, অর্থাৎ এই হেল্পিং ভার্ব গুলো, এখানে এটাকে অক্সিলারি ভার্ব বলা হচ্ছে। নন ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্ব সেন্টেন্সের বক্তব্য সম্পূর্ণ বা শেষ হয় না। ভার্ব দেখলে টেন্স চেনা যায় না, টেন্স আইডেন্টিফাই করা যায় না, ভার্বটা সাবজেক্ট থেকে দূরে বসে, তাকে নন ফাইনাইট ভার্ব বলে। এই নন ফাইনাইট ভার্বের আবার প্রকারভেদ আছে, জেনারেল, ইনফিনিটিভ, পার্টিসিপল। তো আমি যদি আলাদাভাবে আপনাদেরকে একটু বুঝিয়ে দেই বা দেখাই, তাহলে সেখান থেকে বোঝাটা বেটার হবে, বুঝতে সহজ হবে প্রত্যেকের জন্য। মনোযোগ দেন, আমি লিখে লিখে দেখাবো, তাহলে আপনারা খুব সহজে বিষয়গুলোকে বুঝতে পারবেন, খুবই ভালোভাবে বুঝবেন, নেওয়ার চেষ্টা করবেন। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক। ভার্ব মানে কি? ভার্ব, ভার্ব মানে কাজ, ক্রিয়া। মনে রাখবেন এই ভার্ব প্রধানত হচ্ছে দুই প্রকার, টু টাইপস। ভার্ব প্রধানত দুই প্রকার, টু টাইপস। এক নাম্বার হচ্ছে ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব। আর দুই নাম্বার হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বটা হচ্ছে, মনে রাখেন, যে ভার্বটা সাবজেক্টের পরে বসে, যে ভার্ব দেখে টেন্স চেনা যায়। নন ফাইনাইট ভার্ব হচ্ছে দেখতে ভার্বের মতো, বাট সেটা সাবজেক্ট থেকে দূরে বসে, ভার্বটা দেখলে টেন্স চেনা যায় না। যেমন আমি যদি বলি হি ইজ রিডিং
বুক, সে একটা বই পড়ছে। এখানে হি এর পর এই যে ইজ রিডিং, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এই দুটো একসাথে ফাইনাইট ভার্ব, ইজ এবং রিডিং, ভার্ব ফ্রেজ বলা হয়। কারণ এটা সাবজেক্টের পরে বসছে হি, এখানে সাবজেক্ট, সাবজেক্টের পরে ইজ রিডিং বসছে, এবং এটা দেখে আমি বুঝতে পারছি কোন টেন্সে লেখা আছে, যেমন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স। বাট আমি যদি এইভাবে একটা সেন্টেন্স লিখি, আই স আ বয় রিডিং বুক, আমি একটা ছেলেকে বই পড়তে দেখেছিলাম। এই বাক্যে যে রিডিং শব্দটা দেখছেন, এটা একটা ভার্ব। বাট এই ভার্ব দেখে আপনি বলতে পারবেন না যে এটা কোন টেন্সে লেখা আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস নাকি ফিউচার কন্টিনিউয়াস, কারণ এর আগে কোনো অ্যাম, ইজ আর ওয়াজ আর শ্যাল বি উইল বি কিছুই নেই। কিন্তু আই স আ বয় রিডিং বুক, সি মানে দেখা, পাস্ট ফর্ম স, এই যে সাবজেক্টের পরে যে ওয়ার্ডটা আছে, এইটা মূলত এখানে মেইন ভার্ব বা এটা ফাইনাইট ভার্ব, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। অর্থাৎ একটা বাক্যে মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব তো অবশ্যই অবশ্যই থাকবে। যদি সেইটা ছাড়া, মেইন ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব থাকে, দূরে কোনো ভার্ব থাকে সাবজেক্ট থেকে, মানে একটা শব্দ আর কি, যে শব্দটা দেখলে আপনার মনে হবে ভার্ব, চেহারাটা ভার্বের মতো, বাট আসলে সেটা পার্টস অফ স্পিচ হিসেবে ভার্বের কাজ করে না, এটা নাউন বা অ্যাডজেক্টিভের কাজ করে, জেরান্ড, ইনফিনিটিভ বা পার্টিসিপল হয়। যেমন আমি একটা ছেলেকে বই পড়তে গিয়ে দেখেছিলাম, কি অবস্থায় ছিল, এই রিডিং শব্দটা ভার্বের একটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, ওই বুককে মডিফাই করছে। অর্থাৎ আহ, এটা একটা অ্যাজেক্টিভ। আবারও বলছি, পার্টস অফ স্পিচ হিসেবে এটা অ্যাজেক্টিভ, এটা কোনো ভার্ব না। এই জন্য বলা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, অসমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট ভার্ব। আবার বোঝেন, হি স্যাট, সিট থেকে স্যাট, সিট মানে বসার, পাস্ট ফর্ম স্যাট। আন্ডার দ্য ট্রি, এর মানে হচ্ছে সে গাছের নিচে বসেছিল। টু মিট মি মানে হচ্ছে আমার সাথে দেখা করতে, আমার সাথে দেখা করার জন্য, আমার সাথে সাক্ষাৎ করার জন্য সে গাছের নিচে বসেছিল। এখানে সি এর পাস্ট ফর্ম, সিট এর পাস্ট ফর্ম স্যাট, এটা মেইন ভার্ব যেটা সাবজেক্টের পরে আছে, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। বাট এই যে মিট মানে দেখা করা বা সাক্ষাৎ করা, বা টু মিট দেখা করতে বা সাক্ষাৎ করতে, এটাকে বলছে নন ফাইনাইট ভার্ব, এটাকে বলা ইনফিনিটিভ। ইনফিনিটিভ অর্থাৎ নন ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বটা সাবজেক্ট থেকে দূরে বসে, যে ভার্বটা মানে একটা শব্দ দেখলে আপনার মনে হবে ভার্ব, বাট আসলে পার্টস অফ স্পিচ হিসেবে সেটা নাউন বা অ্যাডজেক্টিভের কাজ করে, সেটা আসলে কোনো ভার্ব না। এটাই নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হচ্ছে যেটা সাবজেক্টের পরে বসে, সাবজেক্ট এর পরে বসে। আশা করি আপনারা বুঝতে পারছেন, যেটা দেখলে টেন্স আইডেন্টিফাই করা যায়। এই ফাইনাইট ভার্ব হলো দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব। যেমন এই ইজটা অক্সিলারি আর রিডিংটা প্রিন্সিপাল, দুটোই কিন্তু ফাইনাইট, দুটোই কিন্তু ফাইনাইট, বাট একটা হচ্ছে অক্সিলারি আর একটা হচ্ছে প্রিন্সিপাল। এখানে কি বললাম, যে ইজটা অক্সিলারি, ইজটা অক্সিলারি আর রিডিংটা প্রিন্সিপাল। সো ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এই নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন প্রকার। নন ফাইনাইট ভার্ব যেটা, এটা তিন প্রকার। এক নম্বর হচ্ছে জে ই আর ইউ এন ডি, জেরান্ড। আর দুই নম্বর হচ্ছে ইনফিনিটিভ। আর 3 নম্বর হচ্ছে পার্টিসিপল। 3 নম্বর হচ্ছে পার্টিসিপল। মানে কি বললাম, এই ভার্বটা হচ্ছে মূলত কয় প্রকার বলছি, এই ভার্ব গুলো হচ্ছে জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। 1 নম্বর হচ্ছে জেরান্ড, 2 নম্বর হচ্ছে, আবারও বলছি, 2 নম্বর হচ্ছে ইনফিনিটিভ, আর 3 নম্বর হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল। এরপর দেখেন, এই যে তিন প্রকার নন ফাইনাইট ভার্ব, এর ভিতরে এই যে রিডিং শব্দটা, এটা একটা পার্টিসিপল। আবার আমি যদি এইভাবে একটা সেন্টেন্স লিখি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। মনে করেন এইভাবে একটা সেন্টেন্স লিখলাম যে রিডিং বুক, READING রিডিং বুক ইজ আ গুড হ্যাবিট। এর মানে হচ্ছে বই পড়া একটা ভালো অভ্যাস, বই পড়া একটা ভালো অভ্যাস। এই রিডিং বুকটা একটা নাউন ফ্রেজ, সাবজেক্টের স্থানে আছে, তার মানে এই রিডিংটা একটা জেরান্ড, এটা অন্য কাউকে মডিফাই করছে না, এটা ভার্বের সাথে আইনযুক্ত শব্দ, একটা জেরান্ড, নন ফাইনাইট ভার্ব।
আই স এ বয় রিডিং বুক, এই রিডিংটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল, এই বয়ের অবস্থা বর্ণনা করছে, বয়টা কি অবস্থায় ছিল, কি করতেছিল, বই পড়া অবস্থায় ছিল, সেটা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টস অফ স্পিচ হিসেবে এটা অ্যাডজেক্টিভ। আর এই যে অ্যাডজেক্টিভ, মানে এই ভার্বের সাথে আইএনজি এর পরিবর্তে টু প্লাস বিয়ন বসানো যায়, সেটাকে ইনফিনিটিভ বলে। মানে আই স এ রিডিং বুক না বলে আপনি যদি বলেন আই স আ বয় টু রিড বুক, দ্যাট উইল বি অলসো কারেক্ট অ্যান্ড ইট প্রোভাইড সেম মিনিং, ইট প্রোভাইড সেম মিনিং। আবার রিডিং বুক ইজ আ গুড হ্যাবিট, এখানে রিডিং না বলে আপনি যদি বলেন যে টু রিড বুক আ গুড হ্যাবিট, ইট উইল বি অলসো gives the same meaning. So জেরান্ডটা কি, টু প্লাস বিয়ন যুক্ত শব্দ। ইনফিনিটিভ, সরি, জেরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ, যেটা নাউনের কাজ করে, যেটা শুরুতে বসে, একদম সাবজেক্টের স্থানে বসে। আবারও বলছি, জেরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ, শুরুতে বসে, স্থির অবস্থা প্রকাশ করে, চলমান অবস্থা নয়, স্থির অবস্থা প্রকাশ করে, অথবা ভার্বের শেষে বসে অবজেক্ট হিসেবে। পার্টিসিপলের আবার একটা সমস্যা আছে, এই পার্টিসিপল আবার তিন প্রকার। এই পার্টিসিপল তিন প্রকার। এক নাম্বার হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপল, দুই নাম্বার হচ্ছে পাস্ট পার্টিসিপল, তিন নাম্বার হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এটা কতটা গুরুত্বপূর্ণ আপনি এখন ইমাজিন করতে পারবেন। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, এই পার্টিসিপল আবার তিন প্রকার। মানে এগুলো সবই নন ফাইনাইট ভার্ব, সাবজেক্ট থেকে দূরে বসে, দেখলে আপনার মনে হবে ভার্ব, বাট আসলে ভার্ব না, আসলে সেটা অ্যাডজেক্টিভ বা নাউন হিসাবে বসে থাকে বাক্যে। তো এই পার্টিসিপল, মানে এগুলো দেখানোর আগে আমি যদি একটু ভার্বের ফর্ম নিয়ে কথা বলি, আপনাদের আগেও বলেছি প্রত্যেকটা ভার্বের আমাদের টোটাল ফর্ম আছে কয়টা, পাঁচটা। প্রত্যেকটা ভার্বের টোটাল পাঁচটা ফর্ম আছে। যেমন আপনারা এগুলো আমি একটু কপি করি, তাহলে আপনাদের আর সময় বেশি লাগবে না। প্রত্যেকটা ভার্বের পাঁচটা ফর্ম আছে। এই প্রথমত হচ্ছে V1 বা প্রেজেন্ট ফর্ম, আর V2 বা পাস্ট ফর্ম, V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম, V4 প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, V5 থার্ড পারসন ফর্ম। V5 টা কি ফর্ম, থার্ড পারসন ফর্ম। এই যে ভার্বের পাঁচটা ফর্ম, এই যে ভার্বের পাঁচটা ফর্ম, ইট এর পাস্ট ফর্ম এইট, পাস্ট পার্টিসিপল ইটেন, প্রেজেন্ট পার্টিসিপল ইটিং, থার্ড পারসন ইটস। রাইট, রোট, রিটেন, রাইটিং, রাইটস। রাইট, WRITES হবে, রাইটস হবে। গো, ওয়েন্ট, গন, গোয়িং, গোস। ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, ড্রাইভিং, ড্রাইভস। ড্র, ড্র, ড্রিউ, ড্রন, ড্রয়িং, ড্রস। এই একটা নতুন ভার্ব লিখি, স্টেল। স্টেল মানে কি জানেন, চুরি করা। পাস্ট ফর্ম হচ্ছে স্টোল, স্টোল মানে চুরি করেছিল। পাস্ট পার্টিসিপল হচ্ছে স্টোলেন, স্টোলেন। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে স্টেলিং, স্টেলিং। থার্ড পারসন হচ্ছে STEALS, স্টেলস। স্টেল, স্টোল, স্টোলেন, স্টেলিং, স্টেলস, স্টেলস। আবারও বলছি, স্টেল, স্টোল, স্টোলেন, স্টেলিং, স্টেলস, স্টেলস। তাহলে এই যে ভার্বটা লিখলাম, এই লাস্টের এই ভার্বটা দিয়ে আমি সব সেন্টেন্স গুলো আপনাকে আমি বুঝাই দিব, লাস্টের একটা ভার্ব দিয়ে। মনে করেন আমরা এই ভার্ব গুলো কোথায় ব্যবহার করি, বিভিন্ন টেন্সে ব্যবহার করি না, বিভিন্ন টেন্সে ব্যবহার করি কিনা। যেমন এই যে স্টেলস, এটা কোথায় বসাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। আমি যদি বলি হি স্টেলস মানি, এর বাংলা অর্থ হচ্ছে সে টাকা চুরি করে, সে টাকা চুরি করে। এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি যদি বলি হি স্টোল মানি, এর মানে কি, সে টাকা চুরি করেছিল। এটা কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি যদি বলি হি উইল স্টেল মানি, এর মানে কি, সে টাকা চুরি করবে, টাকা চুরি করবে, ফিউচার ইনডিফিনিট। আমি যদি বলি হি ইজ স্টেলিং মানি, এর মানে হচ্ছে সে টাকা চুরি করছে বা করিতেছে, সে টাকা চুরি করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি যদি বলি হি হ্যাজ স্টোলেন মানি, মানি এর বাংলা অর্থ হচ্ছে সে টাকা চুরি করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সে টাকা চুরি করেছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হি হ্যাজ স্টোলেন মানি। তাহলে দেখেন, হি স্টেলস মানি, সে টাকা চুরি করে, হি স্টোল মানি, সে টাকা চুরি করেছিল, হি উইল স্টেল মানি, সে টাকা চুরি করবে, হি ইজ স্টেলিং মানি, সে টাকা চুরি করছে বা করিতেছে, হি হ্যাজ স্টোলেন মানি, সে টাকা চুরি করেছিল, সে টাকা চুরি করেছিল। এই যে সেন্টেন্স গুলো আমি লিখলাম, এই সেন্টেন্স গুলোতে স্টেল, স্টোল, উইল স্টেল, স্টেলিং, স্টোলেন, এগুলো কিন্তু সবই মেইন ভার্ব। বলেন তো কি বললাম, সবই মেইন ভার্ব। এই তিনটা ইনডিফিনিট টেন্স আছে, আর দুইটা, একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আর একটা প্রেজেন্ট পারফেক্ট। সো হি স্টেলস মানি এর অর্থ কি, সে টাকা চুরি করে।
হি স্টোল মানি, সে টাকা চুরি করেছিল। হি উইল স্টেল মানি, সে টাকা চুরি করবে। হি ইজ স্টেলিং মানি, সে টাকা চুরি করছে বা করিতেছে। হি হ্যাজ স্টোলেন মানি, সে টাকা চুরি করেছে। তাহলে এখানে সবই কিন্তু এগুলো মেইন ভার্ব হিসেবে করছে। এইবার দেখেন একটা বিষয় আমি আপনাদেরকে একটু দেখাই বা বলি। এই জায়গাটাতে একটু মনোযোগ দিতে হবে। এই জায়গাটা একটু ভালোভাবে আপনাদেরকে বুঝতে হবে, আপনাদেরকে নেওয়ার চেষ্টা করতে হবে। কোন জায়গাটা? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আমি মনে করেন এবার এরকম একটা সেন্টেন্স লিখলাম যে স্টেলিং ইজ এস 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 সরি স্টেলিং ইজ আ ব্যাড হ্যাবিট। এর অর্থ হচ্ছে চুরি করা একটা খারাপ অভ্যাস। এই স্টেলিং এর পরিবর্তে আপনি বলতে পারেন টু স্টেল ইজ আ ব্যাড হ্যাবিট। মানে এই বাক্যের মেইন ভার্ব কিন্তু ইজ, এটা জাস্ট প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। স্টেলিং ইজ আ ব্যাড হ্যাবিট, অথবা আপনি এরকম বলতে পারেন টু স্টেল ইজ আ ব্যাড হ্যাবিট। এই এবার আমি যদি আরেকটা সেন্টেন্স লিখি এইভাবে, আই স আ বয়, আমি একটা ছেলেকে দেখেছিলাম স্টেলিং মানি, টাকা চুরি করতে, বা এর পরিবর্তে বলতে পারেন যে টু স্টেল মানি। হ্যাঁ, আই স এ বয় টু স্টেল মানি, এরকম বলতে পারেন। আরেকটা বাক্য আমি যদি লিখি, হ্যাভিং স্টোলেন মানি দ্য থিপ র্যান অ্যাওয়ে। এর মানে হচ্ছে টাকা চুরি করেই চোরটা দৌড়ে পালালো। হ্যাভিং স্টোলেন মানি দ্য থিপ রান অ্যাওয়ে। আরেকটা সেন্টেন্স যদি আমি লিখি, পুলিশ পলিশ কট দ্য থিপ, পুলিশ চোরটাকে ধরলো উইথ স্টোলেন মানি, স্টোলেন মানি। এর মানে হচ্ছে চুরি করা টাকা সহ পুলিশ চোরটাকে ধরলো। এইবার দেখেন, এই যে এইখান থেকে এর আগে ওই স্টেল ভার্বের ব্যবহার আমি করেছি মেইন ভার্ব হিসাবে প্রত্যেকটা টেন্সে, বাট এইখানে যে জায়গাগুলোতে আমি স্টেলের ব্যবহারটা করেছি কোথাও মেইন ভার্ব হিসাবে করিনি। যেমন দেখেন, স্টেলিং ইজ এ ব্যাড হ্যাবিট, এটা একটা জেরান্ড পার্টস অফ স্পিচ হিসেবে একটা নাউন। সাবজেক্টের স্থানে ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ থাকলে সেটা জেরান্ডই হবে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এখানে ইজটা মেইন ভার্ব। এই স্টেলিং এর পরিবর্তে টু স্টেল লেখা যায়, দুটোই সেম মিনিং দেয়, এই জন্য এটা লিখছি। এরপর আই স আ বয় স্টেলিং মানি, মানে হচ্ছে আমি একটা ছেলেকে টাকা চুরি করতে দেখেছিলাম। আমি একটা ছেলেকে টাকা চুরি করতে দেখেছিলাম, চুরি করতে দেখেছিলাম। এখানে সি এর পাস্ট ফর্ম স, এটা মেইন ভার্ব। এইটা দেখে টেন্স চেনা যায়, যেটা এটা প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এই স্টেলিং শব্দটা ওই বয়ের অবস্থা বা কন্ডিশনকে বোঝাচ্ছে, কি অবস্থায় ছিল, কি করতেছিল, টাকা চুরি করা। সো এটা অ্যাডজেক্টিভ হিসাবে বলবে, মানে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, মানে পার্টস অফ টেন্সের ভিতর যে পারফেক্ট টেন্স, সরি পারফেক্ট টেন্স না, কই গেল সেটা, মানে টেন্স এর যে স্ট্রাকচার গুলো আছে আমাদের, আমার এই কথাটা ভালোভাবে বুঝতে হবে। টেন্স এর যে স্ট্রাকচার গুলো আছে, এবং টেন্সের স্ট্রাকচার মূলত কি হয়, ভার্বের ফর্মের চেঞ্জ হয় বা পরিবর্তন হয়। এক একটা ভার্বের ফর্ম এক এক ধরনের টেন্সের স্ট্রাকচারে বসে কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। আই স আ বয় স্টেলিং মানি, আমি একটা ছেলেকে টাকা চুরি করতে দেখেছি, মানে চুরি করা অবস্থায় আমি দেখেছি। তাহলে ওই স্টেলিংটা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। পার্টস অফ স্পিচ হিসাবে ওটা অ্যাডজেক্টিভ। তার মানে একটা বাক্যের ভিতরে সটাও ভার্ব, স্টেলিংটাও ভার্ব। স্টেলিংটা আসলে ভার্ব না, দেখতে ওটা ভার্বের মতো, চেহারা ওটা ভার্বের মতো, ওটা নন ফাইনাইট ভার্ব, ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। পুলিশ কট দ্য থিপ উইথ স্টোলেন মানি, পুলিশ চোরটাকে ধরেছিল চুরি করা টাকা সহ, চুরি করা টাকা সহ চোরটাকে ধরেছিল। স্টোলেন ভার্বটা দেখেন আমি কিন্তু অলরেডি বসিয়েছি, ওই দেখেন ফার্স্টে হি হ্যাজ স্টোলেন মানি, সে টাকা চুরি করেছে। ওই ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম যখন যখন অ্যাডজেক্টিভ হিসাবে বসে, কখন এই যে বসলো স্টোলেন মানি, পুলিশ চোরটাকে ধরেছে চুরি করা টাকা সহ, অর্থাৎ টাকাটা কেমন ছিল, চুরি করা টাকা। সো এই হচ্ছে মূলত ভার্বের পাস্ট পার্টিসিপল। পার্টিসিপল আবার তিন প্রকার, স্টেলিংটা প্রেজেন্ট পার্টিসিপল, এই স্টোলেনটা পাস্ট পার্টিসিপল। আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং স্টোলেন মানি দা থিপ র্যান অ্যাওয়ে, মানে টাকা চুরি করেই চোর দৌড়ে পালালো। হ্যাভিং স্টোলেন মানি এর বাংলা অর্থ এরকম যে টাকাটা চুরি করেই, হ্যাভিং প্লাস ভি3, এই যে একসাথে হ্যাভিং স্টোলেন, এটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং স্টোলেন মানি দা থিপ র্যান অ্যাওয়ে।
তার মানে আমি সব কথার এক কথা যেটা বোঝাতে চাচ্ছি, ভার্বের ফর্ম আপনাকে জানতে হবে। এরপর আমরা জানি যে ভার্বের এই ফর্ম দিয়ে আমরা টেন্সের স্ট্রাকচারে সেন্টেন্স তৈরি করতে পারি, বিভিন্ন টেন্স মেনটেন করে, 12টা টেন্স ইংলিশে আছে। কিন্তু এই প্রত্যেকটা ভার্বই আবার কিন্তু নাউন বা অ্যাজেক্টিভ হিসাবে বসে, সহজ কথায় নাউন অথবা অ্যাজেক্টিভ হিসাবে বসে থাকে। আহ এটা আপনাদেরকে বোঝার চেষ্টা করতে হবে, আপনাদেরকে নেওয়ার চেষ্টা করতে হবে, পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে হবে, একটা সেন্টেন্স দেখে বুঝতে হবে যে কোনটা আমার মেইন ভার্ব, কোনটা আমার অক্সিলারি ভার্ব। এটা বোঝা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কোথায় ছিলাম? ফাইনাইট ভার্ব দুই প্রকার, প্রিন্সিপাল এবং অক্সিলারি। এটা আপনারা তো বুঝলেন যে প্রিন্সিপাল ভার্বটা কি, যেকে যেমন হি গোস টু স্কুল, ওই গোসটাই প্রিন্সিপাল ভার্ব, অন্য কোনো ভার্বের সাহায্য লাগছে না। অক্সিলারি ভার্ব কি? হি ইজ রিডিং আ বুক, সে একটা বই পড়ছে, ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার: জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। এই পার্টিসিপলের আবার তিনটা ভাগ আছে কিন্তু: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। মানে দেখেন, আহ আমি যদি এখানে একটা সহজ সেন্টেন্স লিখি, যেমন দেখেন, আই সার্ভ, দেম প্রিপেয়ার্ড ফুড। আমি তাদের প্রস্তুতকৃত খাবার বেড়ে দিয়েছিলাম, সার্ভ করেছিলাম। এই প্রিপেয়ার্ড, এই শব্দটা ফুডকে মডিফাই করছে। তো এই শব্দটা হচ্ছে ভার্বের মূলত পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল, আবারও বলছি পারফেক্ট পার্টিসিপল। এইগুলো আমাকে বুঝতে হবে। এরপর হচ্ছে জেরান্ড গেল, ইনফিনিটিভ গেল, পার্টিসিপল। পার্টিসিপল তিন প্রকার, আবার বলছি প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভি থ্রি একা বসবে, ওই হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ এগুলো বসবে না। ভি থ্রি একা বসবে, আবারও বলছি ভি থ্রি একা বসবে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ এগুলো বসবে না। আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস ভি থ্রি যুক্ত শব্দ, হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এইটাই হচ্ছে মূলত পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল। এরপর দেখেন, এই যে ফাইনাইট ভার্ব দুই প্রকার বলছে, প্রিন্সিপাল এবং অক্সিলারি। এই প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার। এক নাম্বার হচ্ছে, এই প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার। এক নাম্বার হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। আর দুই নাম্বার হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। ইন, TRANSTIV, ট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, কি বললাম যে ফাইনাইট ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। সো এই জায়গাটা আমাকে বুঝতে হবে যে প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার, একটা একটা ট্রানজিটিভ, একটা ইনট্রানজিটিভ। যেমন মনে করেন হি ইজ রিডিং আ বুক, সে একটা বই পড়ছে। সে কি পড়ছে? বই পড়ছে। বাট এইটুকু যদি না থাকে, জাস্ট এতটুকু লেখা থাকে যে হি ইজ রিডিং, ওইখানে যদি ফুল স্টপ থাকে, তাহলে সেখানে কোনো অবজেক্ট নেই, সেটা ইনট্রানজিটিভ হয়ে যাবে। যে ভার্বের অবজেক্ট আছে, মানে একটা বাক্যে যে ভার্বটা থাকে, ওই ভার্বটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটাই একটা বাক্যের অবজেক্ট। একটা বাক্যের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটাই হচ্ছে আর কি অবজেক্ট। তাহলে ইনট্রানজিটিভ ভার্ব কি? যেমন লাভ, লুক, অ্যাপেয়ার, বিলিভ, সি, এই যে ভার্ব গুলো। সো ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কোনো অবজেক্ট থাকে না। আর ট্রানজিটিভ ভার্ব হচ্ছে অবজেক্ট থাকে। হি ইজ রিডিং আ বুক, সে একটা বই পড়ছে। কি পড়ছে? বই পড়ছে। হি ইজ প্লেইং ক্রিকেট, সে ক্রিকেট খেলছে। কি করছে? খেলছে। সো এইভাবে আর কি এটা দেখতে হবে বা ডেভেলপ করতে হবে, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, এক নম্বর হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আর হচ্ছে আর আর দুই নম্বর হচ্ছে মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি, MODL, মডাল অক্সিলারি। মডেল ভার্বের প্রচুর ব্যবহার আমাদের ডে টু ডে লাইফে করতে হবে। মডেল ভার্ব ছাড়া ল্যাঙ্গুয়েজ শেখা সম্ভব না। সো প্রাইমারি অক্সিলারি কি? যেগুলো ওই যে টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে বসে, বা আদার্স কিছু, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। আবার বলছি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ, ডিড, এগুলো প্রাইমারি অক্সিলারি ভার্ব। আর মডেল অক্সিলারি হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু। তো সেগুলো আমরা ধারাবাহিকভাবে করব। বাট ওভারঅল আমি যে কনসেপ্টটা দিলাম, এই এই ভার্ব সম্পর্কে, ভার্বের ফর্ম সম্পর্কে, এটা কি কেউ কোনো কিছু বুঝতে পেরেছেন বা একটু কোনো কিছু নিতে পারছেন? আমাকে একটু বলেন। হ্যাঁ,
কোনো কিছু কি বুঝছেন আপনারা? এই ভার্ব আপনারা অনেকেই হয়তো নাম শুনছেন, যে এটা ফাইনাইট, এটা নন ফাইনাইট, জিরান, ইনফিনিটিভ, পার্টিসিপল, হ্যাঁ, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, এরকম নাম আপনারা অনেক শুনবেন হয়তো। বাট প্র্যাকটিক্যাল ব্যবহারটা আমরা জানি না। প্র্যাকটিক্যালি ইউজ করা, প্র্যাকটিক্যালি ব্যবহার করা, এটা আমাদেরকে জানতে হবে, এটা আমাদেরকে পারতে হবে, এটা নিয়ে ভাবতে হবে। কি বললাম? প্র্যাকটিক্যালি ভার্বগুলোকে ব্যবহার করা, ভার্বের প্র্যাকটিক্যাল বিষয়গুলোকে অনেক ভালোভাবে শেখা, প্র্যাকটিস করা, এটা আমাদের জন্য দরকার বা ইম্পর্টেন্ট। এখানে যে ভার্বের পিডিএফটা আছে, এই পিডিএফটা আমি দিয়ে দিব। দিলে আপনারা একটু নিজেরা চর্চা করবেন, প্র্যাকটিস করবেন, কারণ ভার্ব সম্পর্কে অনেক ভালো একটা কনসেপ্ট রাখা প্রয়োজন। দেখেন, জেরান্ড কাকে বলে? ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে, তাকে জেরান্ড বলে। মূলত এরকম না, আমি যেটা বললাম সেটাই কিন্তু কারেক্ট। আমার কথাটা মনে রাখবেন। রিডিং ইজ আ গুড হ্যাবিট, এই রিডিংটা হচ্ছে একটা জেরান্ড। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, সুইমিংটা হচ্ছে একটা জেরান্ড। রাইজিং আর্লি ইজ এ গুড হ্যাবিট, আই এনজয় প্লেইং। এগুলো হচ্ছে সবই মূলত জেরান্ড, মানে জেরান্ড যদি হয়, নাউন যদি হয়, বাক্যের একদম শুরুতে থাকবে, না হলে একদম শেষে থাকবে। এই হচ্ছে বিষয়। আপনার নিজেরা একটু আগে এটা পড়েন, সবগুলো দেওয়া আছে, নিজেরা একটু পড়েন, পড়লে বুঝতে পারবেন যে কি কি আপনারা এখান থেকে শিখছেন বা কোন জায়গাগুলো আপনাদেরকে ডেভেলপ করতে হবে। এখান থেকে আপনার নিজেরা একটু পড়বেন, তাহলে এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। ভার্বের যে পার্টটা, আমি এখন আরেকটা পার্ট নিয়ে একটু কথা বলবো বা আলোচনা করবো। বাট তার আগে আমাকে একটু ফ্রাঙ্কলি বলেন যে কেউ কোনো কিছু বুঝছেন কিনা, আমি যা যা বললাম বা যা যা দেখালাম আজকে এই ক্লাস থেকে ভার্ব নিয়ে। শুধু ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বটা চিনে রাখলে অনেক কিছু। ফাইনাইট ভার্ব যে ভার্ব সাবজেক্টের পরে থাকে, নন ফাইনাইট ভার্ব সাবজেক্ট থেকে দূরে একটা ভার্ব থাকে, সেটা। ক্লিয়ার বিষয়টা তাহলে? Yes, clear, sir. আর নিজেরা আরেকবার দেখবেন, আমি পিডিএফ ফাইল পাঠিয়ে দেবো, দিলে নিজেরা একবার একটু দেখবেন। আচ্ছা, তো এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের প্রতিদিন কিছু প্র্যাকটিস করতে হবে। সেই প্র্যাকটিসটা কি? এটা আমার লেখা যে বইটা আছে, ওই বইটা তো দেওয়া আছে, বাট এইখানে আমি আরেকটু নতুন করে দিয়েছি কয়েকদিন আগে। 120 মোস্ট ইফেক্টিভ স্পোকেন রুলস প্র্যাকটিস উইথ প্র্যাকটিক্যাল কনভারসেশন। অর্থাৎ আহ, আমার বইটাতে এই 120 মোস্ট ইউজফুল স্পোকেন রুলস দেওয়া আছে, প্লাস এইভাবে সেন্টেন্স তৈরি করে দেওয়া আছে। এইগুলো কোন রুলস বা স্ট্রাকচার যেগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে বিভিন্ন কনভারসেশনে বাংলায় ব্যবহার করি, বাট ইংলিশে প্রপার কনসেপ্ট বা সঠিক ধারণা না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না বা এগুলোকে ইউজ করতে পারি না। এইগুলো যদি আপনার, মানে এই যে গ্রামাটিক্যাল ক্লাসগুলো দেখাচ্ছি, এরপর প্রেপোজিশন দেখাবো, টেন্সের রুলস রেগুলেশন, ফাংশন ফাংশন থাকবে। এইটার পাশাপাশি যদি আপনারা ধারাবাহিকতা মেনটেন করে বা ধারাবাহিকভাবে এই ধরনের কয়েকটা রুলস আপনি যদি পড়তে পারেন, প্রতিদিন যদি 2টা বা 3টা করে রুলস আপনি পড়তে পারেন, তাহলে আপনার হয়তো 20 দিনের ভিতরে এই 120টা রুলস ক্লিয়ার হয়ে যাবে, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, এবং আপনি কনফিডেন্টের সাথে যে কোনো কিছু ইংলিশে বলতে পারবেন। আর এইখানে এই যে পিডিএফটা দেখছেন, এইখানে আমি পরে আবার একটু মডিফাই করেছি, অর্থাৎ প্রত্যেকটা রুলস বা স্ট্রাকচারের আন্ডারে 10টা করে সেন্টেন্স আছে, এরপরে 15 লাইনের কনভারসেশন আছে। 15 লাইনের কনভারসেশন এই সেম স্ট্রাকচারটা দিয়ে, এই কনভারসেশন কমপ্লিট করার পর আবার 7টি করে সেন্টেন্স আলাদাভাবে দেওয়া আছে আপনাদের সেলফ প্র্যাকটিসের জন্য। সেলফ প্র্যাকটিসের জন্য 7টি করে সেন্টেন্স দেওয়া আছে। একবার একটু দেখেন, দেখলে আপনারা বিষয়গুলোকে রিয়েলাইজ করতে পারবেন, অনেক ভালোভাবে বুঝতে পারবেন। স্পোকেন রুলস 01, অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার, সেই সাথে এটাও, সেই সাথে এটাও। যেমন দেখেন, আহ লোকটি দয়ালু এবং সেই সাথে সৎ। দ্য ম্যান ইজ কাইন্ড অ্যাজ ওয়েল অ্যাজ অনেস্ট। মিনা চা বানাতে পারে, সেই সাথে কফিও বানাতে পারে। মিনা ক্যান মেক টি অ্যাজ ওয়েল অ্যাজ কফি। ছেলেটি চটপটে এবং সেই সাথে বুদ্ধিমানও। দ্য বয় ইজ স্মার্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। দ্য বয় ইজ স্মার্ট
as well as intelligent. সে ইংরেজি বলতে পারে, সেই সাথে ফ্রেঞ্চও বলতে পারে। She can speak English as well as French. She can speak English as well as French. They gave us food as well as money. আমরা তাকে, আমার একটি ল্যাপটপ দরকার, সেই সাথে একটি মেইলও দরকার। আই নিড আ ল্যাপটপ অ্যাজ ওয়েল অ্যাজ সরি মোবাইলও দরকার, মোবাইল। রিনা সুন্দর করে গান গাইতে পারে, সেই সাথে নাচতেও পারে। রিনা ক্যান সিং অ্যাজ ওয়েল অ্যাজ ড্যান্স বিউটিফুলি। দ্য টিচার ইজ স্ট্রিক্ট অ্যাজ ওয়েল অ্যাজ ক্যারিং। হ্যাঁ, হি প্লেস ফুটবল অ্যাজ ওয়েল অ্যাজ ভলিবল। দ্য সিটি ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েল ক্লিন। তাহলে এই যে অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহারটা আপনারা দেখলেন, এইটার উপরে ভিত্তি করে একটা ছোট কনভারসেশন আছে, এবং এরপর একটা সেলফ টেস্ট আছে। এইভাবে যদি রুলস গুলো আপনারা প্র্যাকটিস করেন তাহলে অনেক দ্রুত ডেভেলপ করতে পারবেন। রহিম এবং করিম দুইজনের ভিতরে কথোপকথন হচ্ছে। রহিম বলছে, ডু ইউ নো দ্য নিউ ম্যানেজার ইজ অনেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ হার্ড ওয়ার্কিং। ইজ অনেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ হার্ড ওয়ার্কিং। ইয়েস আই হার্ড হি স্পিক্স ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রেঞ্চ। আমি শুনলাম সে ইংরেজি বলে সাথে ফ্রেঞ্চও। ইয়েস হি হার্ড Yes, I heard he speaks English as well as French. Uh, my brother is, Rohim bolche, my brother is a doctor as well as writer. He also knows him. My brother is a doctor, also knows him as well as a writer. আমার ভাই একজন ডাক্তার, সেই সাথে একজন লেখক, সেও তাকে চেনে। We need time as well as money for our new project. We need time as well as money. আমাদের নতুন প্রজেক্টের সাথে টাকাও দরকার। We need time as well as money for this project. রহিম বলছে, exactly. I am learning Python as well as Java now to help. Did you visit the new store? They sell books as well as stationery. Did you visit the new store? They sell books as well as stationery. Yes, রহিম বলছে, the shop is beautiful as well as big. The shop is beautiful as well as big. Yes, the shop is beautiful as well as big. Karim also, I invited my parents as well as my friends to the opening party. I invited my parents and as well as my friends to the opening party. Rahim also, great. They will provide lunch as well as evening snacks. Karim also, I like tea as well as coffee, so I will enjoy it. এবার আপনাদের সেলফ টেস্টের জন্য 7টি সেন্টেন্স দেওয়া, যেটা আপনারা নিজেরা ট্রান্সলেট করবেন। যেমন, ছেলেটি মেধাবী, সেই সাথে বিনয়ীও। আমি এবং আমার, আমি আম এবং সেই সাথে কাঁঠালও পছন্দ করি। সে একজন ভালো গায়ক, সেই সাথে ভালো অভিনেতাও। সে একজন ভালো গায়ক, সেই সাথে একজন ভালো অভিনেতাও। তারা আমাদের খাবার এবং সেই সাথে থাকার জায়গাও দিয়েছিল। তারা আমাদের খাবার এবং সেই সাথে থাকার জায়গাও দিয়েছিল। আমার বন্ধু ইংরেজি সেই সাথে স্প্যানিশ ভাষাও জানে। গাড়িটি সুন্দর, সেই সাথে দ্রুতগামীও। সে একজন ভালো ছাত্র, সেই সাথে ভালো খেলোয়াড়ও। আপনাদের এই রুলস গুলো প্র্যাকটিস করতে হবে। আমি আবারও বলছি, রেগুলারিটি মেনটেন করে প্র্যাকটিস করতে হবে। হাউ অ্যাবাউট এর মানে হচ্ছে কেমন হয়। হাউ অ্যাবাউট এর মানে কি? কেমন হয়। যেমন, আজ একটি সিনেমা দেখলে কেমন হয়। হাউ অ্যাবাউট ওয়াচিং আ মুভি টুডে। হাউ অ্যাবাউট বিকেলে ফুটবল খেললে কেমন হয়। হাউ অ্যাবাউট প্লেইং ফুটবল ইন দ্য আফটারনুন। এই ছুটিতে কক্সবাজার গেলে কেমন হয়। হাউ অ্যাবাউট গোয়িং টু কক্সবাজার দিস হলিডে। How about going to Cox's this holiday? অনলাইনে একটি কোর্স করলে কেমন হয়। হাউ অ্যাবাউট টেকিং অ্যান্ড অনলাইন কোর্স। তার সাথে বিষয়টা নিয়ে কথা বললে কেমন হয়। হাউ অ্যাবাউট টকিং টু হিম অ্যাবাউট দ্য ম্যাটার। হাউ অ্যাবাউট টকিং টু হিম অ্যাবাউট দ্য ম্যাটার। হাউ অ্যাবাউট ইটিং আউট টু নাইট। নতুন একটি ব্যবসা শুরু করলে কেমন হয়। হাউ অ্যাবাউট ইটিং আউট টু নাইট। ইংরেজি চর্চা করলে কেমন হয়। হাউ অ্যাবাউট স্টার্টিং আ নিউ। হাউ অ্যাবাউট প্র্যাকটিসিং ইংলিশ। হাউ অ্যাবাউট প্র্যাকটিসিং ইংলিশ। সকালে ঘুম থেকে উঠলে কেমন হয়। হাউ অ্যাবাউট ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং। হাউ অ্যাবাউট ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং। এখন একটু বিশ্রাম নিলে কেমন হয়। হাউ অ্যাবাউট টেকিং সাম রেস্ট নাও। হাউ অ্যাবাউট টেকিং সাম রেস্ট নাও।
দেন দুইজনের ভিতরে একটা কথোপকথন হচ্ছে। সাজিদ বলছে, হাউ অ্যাবাউট ওয়াচিং আ মুভি টু নাইট, আজ রাতে সিনেমা দেখলে কেমন হয়? হাউ অ্যাবাউট ওয়াচিং আ সিনেমা টু নাইট। আমি বলছি গুড আইডিয়া, হাউ অ্যাবাউট অর্ডারিং সাম পিৎজা উইথ ইট, হাউ অ্যাবাউট অর্ডারিং সাম পিৎজা উইথ ইট। সাজিদ বলছে আই এম ফুল রাইট নাও, হাউ হাউ অ্যাবাউট গোয়িং ফর আ ওয়াক ফার্স্ট, হাউ অ্যাবাউট গোয়িং ফর আ ওয়াক ফার্স্ট। আমার পেট এখন ভরা, আগে একটু হাঁটতে গেলে কেমন হয়? আর আমি বলছি শিওর, বাই দ্য ওয়ে হাউ অ্যাবাউট ভিজিটিং কক্সেস বাজারস ব্যানার নেক্সট মান্থ। আচ্ছা, আগামী মাসে কক্সবাজার গেলে কেমন হয়? সাজিদ বলছে যে আই হ্যাভ এক্সামস, হাউ অ্যাবাউট প্ল্যানিং ইন দ্য আফটার দ্য এক্সাম, ওকে হাউ অ্যাবাউট স্টার্টিং আ গ্রুপ স্টাডি ফ্রম টুমোরো। সাজিদ বলছে দ্যাটস পারফেক্ট, হাউ অ্যাবাউট কলিং হাসান রাইট নাও টু আস্ক হিম, no, he might be sleeping. How about messaging himself instead? How about messaging himself instead? Right. How about playing cricket in the afternoon tomorrow? How about playing cricket in the afternoon tomorrow? So, এটা আপনাকে বুঝতে হবে। Sounds fun. How about inviting the other friends too? এখানে কয়েকটা সেন্টেন্স দেওয়া আছে, যেমন আজ বিকালে ফুটবল খেললে কেমন হয়, তাকে একটা সুন্দর উপহার দিলে কেমন হয়, এই শুক্রবার গ্রামে গেলে কেমন হয়, হ্যাঁ, হাউ অ্যাবাউট গোয়িং টু ভিলেজ দিস ফ্রাইডে, একটি নতুন মোবাইল কিনলে কেমন হয়, কিছুক্ষণ বিশ্রাম নিলে কেমন হয়, আজকে চাইনিজ খাবার খেলে কেমন হয়, সো ট্রেনে করে ঢাকা গেলে কেমন হয়। এই সেলফ টেস্টের জন্য হাউ অ্যাবাউট দিয়ে আপনাদের 10টা সেন্টেন্স তৈরি করতে হবে। আমি আবারও বলছি, আপনাদের এখানে 10টা সেন্টেন্স তৈরি করতে হবে। এরপর হচ্ছে ফিল লাইক, ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা করা। ফিল লাইক এর অর্থ হচ্ছে ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা করা। আমার এখন গান গাইতে ইচ্ছা করছে, আই ফিল লাইক সিঙ্গিং আ সং টু নাইট, আই ফিল লাইক সিঙ্গিং আ সং টু নাইট, আই আই ডোন্ট ফিল লাইক গোয়িং আউট টুডে। তোমার কি এখন টিভি দেখতে ইচ্ছা করছে? ডু ইউ ফিল লাইক ওয়াচিং টিভি নাও? আমার এক কাপ গরম কফি খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক হ্যাভিং আ কাপ অফ হট কফি, আই ফিল লাইক হ্যাভিং আ কাপ অফ হট কফি। তার আজ কিছুই করতে ইচ্ছা করছে না, হি ডাজেন্ট ফিল লাইক ডুইং এনিথিং টুডে, হি ডাজেন্ট ফিল লাইক ডুইং এনিথিং টুডে। আমার এখন একা থাকতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ওয়াকিং বাই দ্য রিভার, আই ফিল লাইক ওয়াকিং বাই দ্য রিভার। আমার এখন একটি গল্পের বই পড়তে ইচ্ছা করছে, আই ফিল লাইক রিডিং এ স্টোরি বুক নাও, আই ফিল লাইক রিডিং এ স্টোরি বুক নাও। আমার এখন ঘুমাতে ইচ্ছা করছে, আই ফিল লাইক স্লিপিং ফর আ ওয়াইল, আই ফিল লাইক স্লিপিং ফর আ ওয়াইল। দেন আই ফিল লাইক ড্রিঙ্কিং সাম কোল্ড কফি, আমার একটু কোল্ড কফি খেতে ইচ্ছা করছে। সারা বলছে, আই ডোন্ট ফিল লাইক মেকিং কফি এট রাইট নাও, আমার এখন কফি বানাতে ইচ্ছা করছে না। আর ডু ইউ ফিল লাইক ওয়াচিং আ হরর মুভি, তোমার কি ভূতের সিনেমা দেখতে ইচ্ছা করছে? হ্যাঁ, নো, আই ফিল লাইক রিডিং এ স্টোরি বুক, আমার কাছে আই ফিল লাইক রিডিং এ স্টোরি বুক না, আমার কাছে একটা গল্পের বই পড়তে ইচ্ছা করছে। ইটস রেইনিং আউটসাইড, আই ফিল লাইক ওয়াকিং ইন দ্য রেইন, বাইরে বৃষ্টি হচ্ছে, আমার বৃষ্টিতে বৃষ্টিতে হাঁটতে ইচ্ছা করছে। ডাজেন্ট মাদার ফিল লাইক স্কল্ডিং ইউ ইন ইন ইফ ইউ গেট ওয়েট, তুমি ভিজলে কি তোমার মায়ের বকতে ইচ্ছা করবে না? মেবি, বাট আই রিয়েলি ফিল লাইক ট্রাভেলিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, কিন্তু আমার সত্যি সারা বিশ্ব ঘুরে বেড়াতে ইচ্ছা করছে। ডু ইউ ফিল লাইক টেকিং আ ন্যাপ, ডু ইউ ফিল লাইক টেকিং আ ন্যাপ, ইয়েস আই ফিল লাইক স্লিপিং ফর 2 আওয়ার্স, আই ফিল লাইক স্লিপিং ফর 2 আওয়ার্স। এবং এখানে আপনাদের সেলফ টেস্টের জন্য সেন্টেন্স গুলো দেওয়া আছে। আমার গান শুনতে ইচ্ছা করছে, আই ফিল লাইক জাস্ট সিঙ্গিং আ সং। তোমার কি এখন একা থাকতে ইচ্ছা করছে? ডু ইউ ফিল লাইক স্টে অ্যালোন, ডু ইউ ফিল লাইক স্টে অ্যালোন। তার তার কি কিছু খেতে ইচ্ছা করছে না? হ্যাঁ, আহ, আহ, এটা তার, তাহলে ডাজেন্ট হি ফিল লাইক টেকিং সামথিং, ডাজেন্ট হি ফিল লাইক। আমার বন্ধুদের সাথে আড্ডা দিতে ইচ্ছা করছে, তাহলে এটা কি হবে? আই ফিল লাইক মিটিং উইথ ফ্রেন্ডস। তোমার কি পাহাড় দেখতে ইচ্ছা করছে? সো এগুলো আপনারা নিজেরা একটু করবেন, এই 1 থেকে 3 পর্যন্ত এটা থাকবে, বেশি বাড়াবো না, কারণ আপনাদের প্র্যাকটিস করতে হবে। আমি যে গ্রামাটিক্যাল ক্লাসগুলো নিচ্ছি বা দেখাচ্ছি, যেমন আজকে ভার্বের ক্লাস নিয়েছি, এইটার পাশাপাশি এইটার সাথে আপনারা এই 120 রুলস গুলো পড়ে ফেলবেন। কারণ এটা নিয়ে কিন্তু আমি এই ক্লাসে খুব বেশি আলোচনা করি না বা খুব বেশি ক্লাস নেই না বা দেখাই না, এটা নিজের উপর ডিপেন্ড করবে। বাংলাও দেওয়া আছে, ইংরেজিও দেওয়া আছে, এখানে কঠিন কোনো কিছুই নেই, জাস্ট আপনাকে প্র্যাকটিস করতে হবে অর্থ বুঝে বুঝে। তাহলে আপনি এই জায়গাটা থেকে একটা ভালো ডেভেলপমেন্ট পাবেন আশা করা যায়। আমার কথা আপনাদেরকে বুঝতে হবে, নিতে হবে। এটা হচ্ছে 120 মোস্ট ইউজফুল এন্ড ইম্পর্টেন্ট স্পোকেন রুলস। বুঝতে পারছেন কথাগুলো কি বলছি?
নিজেরা একটু প্র্যাকটিস করবে, নিজেদের সেলফ প্র্যাকটিসটা দরকার। আমি এটা দিয়ে দিব, আর আমার বইটাতেও আছে দেখবেন 120 মোস্ট স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচার। আচ্ছা, আরেকটা করেন, আরেকটা একটু দেই দেখেন। কিপের ব্যবহার, এটা গুরুত্বপূর্ণ। কিপ এর ব্যবহার, কিপ মানে করতে থাকো বা যেতে থাকো। স্ট্রাকচার হচ্ছে কিপ প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এনি ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন লিখতে থাকো, তোমার হাতের লেখা সুন্দর হবে। কিপ রাইটিং, ইউর হ্যান্ড রাইটিং উইল বি বিউটিফুল। ইংরেজি চর্চা করতে থাকো, তুমি সফল হবে। কিপ প্র্যাকটিসিং, ইউ উইল সাকসিড। সোজা যেতে থাকো, তুমি স্কুলটি দেখতে পাবে। কিপ গোয়িং স্ট্রেট, ইউ উইল সি দ্য স্কুল। কিপ গোয়িং স্ট্রেট, ইউ উইল সি দ্য স্কুল। কাজ করতে থাকো, আমি তোমাকে সাহায্য করব। কিপ ওয়ার্কিং, আই উইল হেল্প ইউ। কিপ ওয়ার্কিং, আই উইল হেল্প ইউ। বই পড়তে থাকো, তুমি অনেক কিছু জানতে পারবে। কিপ রিডিং বুকস, ইউ উইল লার্ন মেনি থিং। কিপ রিডিং বুকস, ইউ উইল লার্ন মেনি থিং। কিপ রিডিং বুকস, ইউ উইল লার্ন মেনি থিং। দৌড়াতে থাকো, তুমি ওজন কমাতে পারবে। কিপ রানিং, ইউ উইল বি এবল টু লস ওয়েট। কিপ রানিং, ইউ উইল বি এবল টু লস ওয়েট। ভালো কাজ করতে থাকো, সবাই তোমাকে ভালোবাসবে। কিপ ডুইং গুড ডিডস, এভরিওয়ান উইল লাভ ইউ। কিপ ডুইং গুড ডিডস, এভরিওয়ান উইল লাভ ইউ। কিপ ট্রাইং অন ডে, ইউ উইল উইন। চেষ্টা করতে থাকো, তুমি জিতবে। মনোযোগ দিয়ে শুনতে থাকো, তুমি বুঝতে পারবে। কিপ লিসনিং কেয়ারফুলি, ইউ উইল আন্ডারস্ট্যান্ড। কিপ লিসনিং কেয়ারফুলি, ইউ উইল আন্ডারস্ট্যান্ড। তাকে অনুসরণ করতে থাকো, তুমি পথ হারাবে না। কিপ ফলোইং হিম, ইউ ওন্ট লস ইউর ওয়ে। কিপ ফলোইং হিম, ইউ ওন্ট লস ইউর ওয়ে। এরপর এখানে একটা কনভারসেশন দেওয়া আছে। কনভারসেশনের পরে এখানে 7টা সেন্টেন্স দেওয়া আছে আপনার সেলফ প্র্যাকটিসের জন্য। তো এই 1 থেকে 4 পর্যন্ত আপনারা একটু প্র্যাকটিস করবেন, একটু ভালোভাবে দেখার চেষ্টা করবেন, আর সাথে ওই যে ভার্বের যে পার্টটা, ওইটা আপনারা একটু চেষ্টা করবেন ভালোভাবে পড়ার। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি? আপনাদের কোনো কোশ্চেন যদি থাকে, এখন আপনারা সেটা করতে পারেন।